নেতারহাটে গিয়ে নাশপাতি বাগান দেখিয়েছিলে এবারে। এটা হচ্ছে আনার, মানে হচ্ছে পমগ্রানেট, বেদানা। কি সুন্দর যে লাল ফুলগুলো হয়ে আছে, মানে এখানে প্রতি বাড়িতেই বেদানা গাছ, আর এরকম সবে লাল ফুল এসছে, কিছু কিছু জায়গায় এরকম এই যে ফলনও হয়েছে। একটু দেখাও কাছ থেকে। আর এই দেখুন এইখানে পার্বতী নদী, এই পার্বতী নদী এইখানে এসে বিপাশার সাথে মিশেছে। এখন আমরা এই মানালি হাইওয়ে ধরলাম এবং এইবার আমরা এই যে ব্রিজটার উপর দিয়ে আমরা যাচ্ছি, এই ব্রিজের নিচ দিয়ে বিপাশা আর পার্বতীর মিলনস্থল। এই দিকে বয়ে গেছে বিপাশা নদী, বাঁ দিক দিয়ে বিপাশা আর ডান দিক দিয়ে পার্বতী। দুর্দান্ত ঘুরছি আমরা। আর আজকে 15ই মে 2026, আজকে সকালবেলায় আমরা ছিলাম কাসোল থেকে এখন আমরা রওনা দিয়েছি মানালির পথে। যাওয়ার পথে আমরা বৈষ্ণমাতা টেম্পল এবং রিভার র্যাফটিং পয়েন্ট এরকম দু একটি জায়গা দেখে নেব। আর একটু আগে আমরা দেখলাম বেদানা গাছের বাগান। দারুণ অভিজ্ঞতা হলো আমাদের। যদিও আমি আগে ছোটোবেলা থেকে ডালিম গাছের সঙ্গে পরিচিত ছিলাম, কারণ আমার মামার বাড়িতে একটা ডালিম গাছ ছিল, এই জন্য আমি জানি যে ডালিম গাছের ফুল লাল হয়। তো অনেক দিন ধরে যখন থেকেই সিমলা এসেছি দেখছি বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো লাল ফুল হয়ে আছে। তো অনিন্দ বলছে এটা কী, তা আমি বলছি এইটা হচ্ছে বেদানা গাছ, মানে ডালিম গাছ, কিন্তু বড় হলে তো সেটাকে বেদানা হয়ে যায়। তো দারুণ সুন্দর। আমরা এখন কুলু শহরের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা বাঙালিরা বলি কুলু, কিন্তু এমনিতে উচ্চারণটা হচ্ছে কুল্লু, দুটো এল আছে। এখন আমরা এসে পৌঁছালাম কুলুর বৈষ্ণমাতা মন্দিরে। বৈষ্ণমাতা মন্দিরের এটা প্রবেশপথ, কিন্তু প্রবেশপথ দেখে মনে হবে না যে এটা একটা মন্দিরে ঢুকছি। দেখুন, এই হচ্ছে মন্দিরের প্রবেশপথ। এইখানে জুতো খুলে রাখতে হবে, তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। যতটুকু পারছি দেখাচ্ছি। মনে হয় না মন্দিরের ভেতরে ছবি তোলা অ্যালাউড, যদি তুলতে দেয় তাহলে দেখাবো। চলুন দেখি আগে। এইখানে দোকানপাট, এখানে অনেক দোকানপাট রয়েছে। অনেকটা উপরে কিন্তু মন্দির, মোটামুটি প্রায় 3 তলা পর্যন্ত, এবং মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ। বাইরের অংশটা দেখিয়ে রাখছি। এই হচ্ছে মন্দিরে প্রবেশের দরজা। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমি। কোথায় ছিলে এতক্ষণ মন্দিরে? বিশাল ভিড়। আর এই মন্দিরটা বৈষ্ণোদেবী মাতার মন্দির বলে পরিচিত, কিন্তু যত উপরে যাচ্ছি দেখছি আর শেষ হচ্ছে না। প্রায় 4-5 তলা উপরে পর্যন্ত উঠলাম। আর প্রথমে তো একটা ওই পাহাড় কেটে একটা গুফার মতো করা রয়েছে, যেরকম আর কি বৈষ্ণোদেবীতে আছে, ওই রকমই করা আছে। মাথা একেবারে নিচু করে হাঁটু গেড়ে বসে ঢুকলাম ভেতরে, তারপরে উঠে দাঁড়াতে পারলাম। ভেতরে খুব সুন্দর মূর্তি, কিন্তু এরকম মূর্তি তো বৈষ্ণোদেবীর আসল যেখানে সেখানে নেই। যাই হোক, খুব ভালো ভেতরটা। পাহাড় কেটে যে কি সুন্দর ভেতরটা করেছে সেটা দেখবার মতো। কিন্তু প্রত্যেকটা স্টেপে প্রচুর সিঁড়ি উপরে উঠতে হবে। নামার সময় ওই ভেতর দিয়ে ঘুরে ঘুরে ওপরে ওঠা, আবার ওরকম সিঁড়ি দিয়ে দিয়ে নামা। এই মন্দিরে সবচেয়ে আশ্চর্যজনক যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে এত সুন্দর কাঠের কারুকার্য, মানে দেখবার মতো। মানে কি যে ভালো, পুরো দেওয়াল জুড়ে পুরো কাঠের কাজ,
খুব ভালো লাগলো এই মন্দিরটা। আপনারা যখন আসবেন অবশ্যই আসবেন এখানে। ভেতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারলাম না, বুবু ভেতর থেকে দেখে এসে যেরকম বর্ণনা করলো সেটা আমিও শুনলাম, কেননা আমি তো ভেতরে ঢুকিনি এবং আপনারাও শুনলেন। আর এই মন্দিরটি 1960 সালে সেবকদাসজি তিনি প্রতিষ্ঠা করেছেন। এখানে মাতা বৈষ্ণোদেবীর প্রতিরূপ হিসেবে বৈষ্ণোদেবী এখানে পূজিত হন। আর এছাড়া আরেকটা কথা আপনাদের বলতে ভুলে গেছি, এখানে কিন্তু প্রথমেই যখন শুরু মানে হচ্ছে মন্দিরটা, সেখানেই সেবকদাসজির মূর্তি আছে একটা, তারপরে কিন্তু রামকৃষ্ণ, সারদা মা এবং বিবেকানন্দেরও মূর্তি রয়েছে। এবং ওপরে যখন গেলাম তখন কালী যে মন্দির রয়েছে, সেই কালী মন্দিরের ভেতরেও কিন্তু রামকৃষ্ণ, সারদা মা এবং বিবেকানন্দের মূর্তি রয়েছে। হ্যাঁ, এবং এর কারণ হলো যে এই যে মন্দিরটি, এই মন্দিরটি কিন্তু সারদা ট্রাস্ট দ্বারা পরিচালিত হয়। এবার কি বিপাশার পাশে বসে একটু বিপাশার পাশে বসে এবার কফি পান। নদীটা সত্যিই সুন্দর না? অপূর্ব নদী, কি অসাধারণ। এদিকে দাও। হিমাচলে তো একবার এসে মন কারোরই ভরে না, এইটুকুনি আমার জানা আছে। এই যে হিমাচল যাত্রা আমাদের শুরু হলো, এবার থেকে আপনারা পরপর হিমাচলের ভিডিও পাবেন এবং আশা করি আরও বার তিনেক চারেক তো আসবই। এই যে কি সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না, পুরো মোহময়ী হিমাচল। সবাই কীরকম এনজয় করছে দেখো। পেহলে দর্শন ধরি বাদ মে গুণ বিচারি। দেখে কিন্তু কফিটা দারুণ মনে হচ্ছে, এবার খেয়ে দেখি কিরকম। এই জিভ পুরিস না কিন্তু, সত্যিই ভালো। এই জন্যই কিছুটা দেখেও বিচার করা হয়। দারুণ সুন্দর বানিয়েছে, দারুণ সুন্দর। ওই যে দেখো কেমন র্যাফটিং করে আসছে। কি বাবু, র্যাফটিং করবে? একদমই না, আমি তো সাঁতার জানি না, সুতরাং র্যাফটিং করার প্রশ্নই নেই। আমার ভীষণ জলে ভয়। তবে হ্যাঁ, আমাদের একজন সাবস্ক্রাইবার বলেছেন, তার বাড়িতে আমন্ত্রণ জানিয়েছে যে তার বাড়িতে নাকি পুকুর আছে, সেই পুকুরে উনি আমাকে শিখিয়ে দেবেন সাঁতার। তারপরে আমি এসে রায়ের সঙ্গে র্যাফটিং করব, কারণ রায়ের প্রচণ্ড ইচ্ছা র্যাফটিং করবার, আমি করতে দিই না, আমার ভয় লাগে বলে। তো এইখানে এই সামনেই র্যাফটিং পয়েন্ট, যেখান থেকে র্যাফটিং শুরু হয়। এখন আমরা সামনে যাব, গিয়ে কুলুতে তো শাল বিখ্যাত, আমরা এখানে কুলুর শল ফ্যাক্টরি দেখব। আপনারা এখানে রাস্তার দুপাশে অনেকগুলি দেখবেন শলের দোকান রয়েছে, শল ফ্যাক্টরি রয়েছে। আমরা এরকমই একটি দোকানে দাঁড়ালাম। শল ফ্যাক্টরিটা আগে আপনাদের দেখাই। এই যে এইখানে শল তৈরি করছেন। आपका एक फ़ोटो ले रहे हैं, शॉल बना रहे हैं। ये एक शॉल बनाने में कितना टाइम लगता है? ये डिजाइन देख के होता है। हाँ? डिजाइन के ऊपर। कितना? डिजाइन देख के ऊपर। डिज़ाइन के ऊपर। अच्छा अच्छा। डिजाइन देख के ऊपर। ऐसे नॉर्मल डिज़ाइन जो आप बना रहे हैं 2 दिन। 2 दिन लगेगा। খুব ভালো লাগলো। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে কুলুর শাল ফ্যাক্টরি দেখব, এবং এর আগেও তো আপনাদের দেখিয়েছি বিভিন্ন জায়গায়। বিষ্ণুপুরের কাপড় তৈরি দেখিয়েছি, বিভিন্ন সোয়েটার তৈরি হয় সেগুলো দেখিয়েছিলাম, নৈনিতালের ভ্লগে দেখিয়েছিলাম। তো এইখানে আরেকটা অভিজ্ঞতা হলো, খুব ভালো লাগলো। हमारा रहेगा मैन्युफैक्चरिंग खुद की। अच्छा। ये अजय शॉल फैक्ट्री रहेगी। हमारी 2 शॉपें रहती है, कुल्लू हैंडलूम क्राफ्ट और अजय शॉल फैक्ट्री। और ये रहता है आपका कुल्लू डिस्ट्रिक्ट में। हाँ जी। और मैं रही पूजा, और मैं दिखाती हूँ आपको ट्रेडिशनल स्टॉल। आपके यहाँ आप जो श्राप हाँ जी। पहने हुए हैं, ये मिलता है इधर? हाँ जी, यहाँ पे ऑन दी बुलंद शॉप रहेगी। नहीं, बुलंद यहाँ की ही मिलता है रहेगी। जो हाँ जी, पहने हुए हैं? हाँ जी। कहाँ दिखाइए। এইটা হচ্ছে 600 টাকা দাম, কিন্তু দেখতে কিন্তু ভারী সুন্দর। ये ब्लैक में मिलेगा? दिखाइए, रेड और ब्लैक।
বাহ, কালারটা খুব সুন্দর। না, এই পাশের বর্ডারটা দিয়ে মেরে দিয়েছে। এটা ভালো। বাহ, এটার দাম হচ্ছে 625 টাকা, তো বলছে ফিক্সড প্রাইস। পছন্দ হয়েছে এটা। এই যে সমস্ত ফলের দোকান, আচারের দোকান, শরবতের দোকান একদম পর পর রয়েছে। এই মানালিতে ঢোকার রাস্তাটাই অসম্ভব সুন্দর। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এত সুন্দর দুপাশের প্রাকৃতিক দৃশ্য, আর পাশ দিয়ে বিয়ার্স নদী বয়ে যাচ্ছে, আর এই দিকে বিভিন্ন দিকে খালি আপেলের বাগান এই রাস্তার ধারে, তাই না? আমি তো ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাব ভাবছি এইবার। কি যে সৌন্দর্য রাস্তার, মানে এই যে আবার বলতে বলতেই চলে এসছে আপেলের বন, মানে একদম গোল্ডেন অ্যাপেল হয়তো এখানে। ওফ, যদি এখন থাকতো দারুণ লাগতো। আপেলের বন, আপেলের বাগান নয়, আপেলের বনই, একদম তাই। ওই জন্য আমি আপেলের বন বললাম। মানালি হলো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের জায়গা, অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস দারুণ লাগে। যেমন সুন্দর প্যারাগ্লাইডিং, তেমন সুন্দর রিভার র্যাফটিং, তেমন সুন্দর বেলুন, সবই ভালো, কিন্তু পয়সাটাও খুব ভালো লাগে। হ্যাঁ, দারুণ, পুরো পকেটে ভর্তি টাকা আনলে মানালিতে আসলে পুরো একদম শেষ হয়ে যাবে। আমরা এসে পৌঁছালাম মানালি। এখন ঘড়িতে সময় 6:54, মানে 7টা, কিন্তু আকাশে একেবারে ঝকঝকে আলো। আর এই যে হোটেল ডে অ্যান্ড নাইট, এই হোটেলে আমরা স্টে করব। মানালিতে আমাদের 2 দিনের স্টে রয়েছে। এই হলো আমাদের রুম। এমনিতে রুমটা বেশ বড়, প্রয়োজনীয় সব জিনিসই আছে, শুধু একটা জিনিসই দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে কেটেল নেই। আমি এটা বুঝতে পারি না, এই শীতের জায়গাগুলোতে কেটেল কেন দেয় না। কেটেল না দিলে খুব অসুবিধা। তো এছাড়া বিছানাটা বেশ বড়, এখানে সোফা আছে 2টো, একটা সেন্টার টেবিল আছে, জগ, গ্লাস সবই আছে। কমপ্লিমেন্টারি এখানে কোনো জলের বটল নেই, টিভি আছে। এইখানে জানলা আছে, বেশ বড় জানলা, ভিউ আছে, কিন্তু ভিউটা মানে পাহাড়ের কিছুটা ভিউ দেখতে পাবেন, কিন্তু সামনে এই যে দেখতে পাচ্ছেন এইটা সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে ভিউটাকে। ভালো এইটা, আর এই পাশটাও ঠিক তাই। এখানে একটা কনস্ট্রাকশন উঠছে, ভিউটা ভালো হতে পারতো কিন্তু হয়নি। এই জন্য হোটেলটায় কিন্তু খুব ধুলো এখন আপাতত, এই সামনে কাজ হচ্ছে বলে, যেটা আমার সবচেয়ে প্রবলেম। নোংরা থাকলে আমার মাথাটা কেমন যেন একটা গরম হতে শুরু করে। যাই হোক, কিছু করার নেই, এটাই আমাদের জন্য বরাদ্দ হোটেল। এবং হোটেলটা কিন্তু খারাপ না কোনোভাবেই, এইগুলো তো কিছু করার নেই কাউর, কারণ সামনে কনস্ট্রাকশন হচ্ছে, ওনাদের তো আর কোনো ফল্ট নেই, এমনি ঠিকঠাক। এখানে একটা ওয়ার্ড্রপ আছে ঢুকেই, বড় বেশ ওয়ার্ড্রপটা, যেখানে এখন এক্সট্রা বালিশ এবং কম্বল দেওয়া, কিন্তু হ্যাঙ্গার নেই, বলতে হবে হ্যাঙ্গারের কথা। আর এখানে একটা লাগেজ রাখার জায়গা আছে, এটা কিন্তু বেশ ভালো লাগলো আমার। বেশিরভাগ হোটেলে কোথায় লাগেজ রাখবো তাই নিয়ে চিন্তায় পড়ে যাই। আর এখানে একটা ডাস্টবিনও আছে। আর এবার আসুন বাথরুম দেখাই। বাথরুম কিন্তু বেশ বড়, বেশ বড় বাথরুম, গিজারটাও বড়, পরিষ্কার পরিচ্ছন্নই দেখে মনে হচ্ছে,
ইউজ করলে বোঝা যাবে ফ্ল্যাশের কন্ডিশন কি বা শাওয়ার। বা শাওয়ার। শাওয়ার ঠিক না থাকলে আবার অনিন্দর মাথাটা কেমন খারাপ খারাপ হয়ে যায়। ওর হোটেলে এসেই আগে শাওয়ার চেক করে, শাওয়ারে ভালো করে জল পড়ে নাকি। আমার যেমন পরিষ্কারের একটা বাতিক, অনিন্দর আবার বাথরুমে গিয়ে শাওয়ারের বাতিক। তো যাই হোক, দুজনের দুদিক। একদিকে ভালোই, তার মানে কি হয়, আমরা যে ঘরটাকে বলবো ভালো, তার মানে জানবেন সত্যিই ভালো। তো এটা, এই ঘরটাকে আমি 5-3 দেব। এই হোটেলে কিন্তু লিফট নেই, আমাদের রুম হচ্ছে 3 তলায়, আর এই রেস্টুরেন্ট হচ্ছে 1 তলায়। তাহলে তো বুবু একেবারে রোগা ফিনফিনে হয়ে যাবে এই ট্রিপে, এতবার উপর নিচ করতে। হোটেলে ঢুকেই আবার আমরা এলাকা টহল দিতে বেরিয়ে গেলাম। এখন একটু, হ্যাঁ, এখন একটু মল রোডের দিকে যাচ্ছি। এখান থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব। এখানে বনে বাজারে কেরম গোলাপ ফুটে আছে দেখো, পুরি বাবারি, কি অসাধারণ অসাধারণ গোলাপ ফুটে রয়েছে সব। ও, এইখানে এইখানে কি দারুণ গোলাপ, গোলাপের কি সাইজ। ও, এ যা ভিড়, ভিড় দেখে মোহিত হয়ে যাচ্ছে। তুমি সাথে সাথে থাকো, আবার হারিয়ে যেও না। হারিয়ে গেলে কি হবে, সোজা চলে যাবো হোটেলে। মোমো ইন মানালি। হ্যাঁ, রাস্তায় দেখলাম সবাই দাঁড়িয়ে ভিড় করে মোমো খাচ্ছে। আমিও আর লোভ সামলাতে পারলাম না, মোমোতে লাফ দিয়ে পড়লাম। যাই হোক, 1 প্লেটে 10টা দিয়েছে চিকেন মোমো, যার দাম 150 টাকা। ভালো ভালো, ওই জন্যই এত ভিড়। এখানে বালাজি রেস্টুরেন্ট, এখানে আশিয়ানা রেস্টুরেন্ট, গরম গরম জিলিপি ভাজছে। এই যে গরম গরম জিলিপি ভাজছে, খাবে জিলিপি? হ্যাঁ অবশ্যই খাবো। বলো, জিজ্ঞেস করো। एकदम। 1 प्लेट कितना? 100 रुपये। कहाँ देना है? ऊपर। কত কিছু খায় লোকে মানালিতে এসে, অনিন্দ মানালিতে এসে জিলিপি খাচ্ছে। আর এখানে শুধু তাই নয়, এখানে রাবড়ি বিক্রি হচ্ছে, গরম গরম পান্তুয়া বিক্রি হচ্ছে, এখানে ঘন দুধ, উপরে কেশর দেওয়া, মালাই দেওয়া, দারুণ সব জিনিস বিক্রি হচ্ছে। এখানে কিন্তু আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে বললো আমাকে শুনিয়ে, কারণ আমি বলেছি এইসব খাওয়া চলবে না, কারণ কালকেই শরীর খারাপ থেকে উঠেছে। আমি বললাম ঠিক আছে, জিলাপিটা খেতে পারো, কারণ এটা গরম গরম ভেজে দিচ্ছে, যদিও স্বাস্থ্যের পক্ষে খারাপ, কেন? তবু বাবা মনে পড়েছে আমার জন্য, কপাত কপাত করে খেয়ে যাচ্ছে। কি কাণ্ড। যাই হোক, দিলেও দোষ। না আমি একটু হাসলাম এই জন্য যে মনে পড়েছে বলে, যে জিলিপি কাউকে দিয়ে খেতে হয় আর কি। জিলিপিগুলি খুবই সুস্বাদু ছিল, খেয়ে বেশ তৃপ্ত হলাম। কত নিল? দামটা কিন্তু মারাত্মক, 4টে জিলিপির দাম 100 টাকা। ও কোথায় গেল? এইমাত্র বলছিলাম যে হারিয়ে যেও না। আমি হারাইনি, তুমি তো এখন টুপি পরো, তাই তোমায় চিনতে সুবিধে হয়। ভালোই ইন্ডিকেশন হয়েছে, তুমি তো এখন টুপি পরো। এই যে এইখানে দুর্গা মাতা মন্দির। বাহ, চলো। এখানে অনেককেই দেখছি সাধারণ পোশাকেই ঘুরে বেড়াচ্ছেন, এখন মে মাস, এবং আমিও সাধারণ পোশাকে রয়েছি, কিন্তু অনেকেই এত জ্যাকেট ট্যাকেট চাপিয়েছেন মনে হচ্ছে ডিসেম্বর মাসে এসেছে। আরে তা নয়, এই ব্যাগ ভর্তি করে নিয়ে এসছে বয়ে বয়ে, সেগুলো তো পড়তে হবে নাকি, ওই জন্যই একটু পড়ছে। কিন্তু এমন কিছু কিন্তু ঠান্ডা নেই, এখন রাত্রি 8টা বাজে। কাশ্মীরি আর কি? পাঞ্জাবে পাবো কি কিছু না। মানে আজকে কি খালি টহল দিচ্ছ নাকি কেনাকাটার? না, আমি কেনাকাটা করব না এখান থেকে, আর পাঞ্জাবে গিয়ে করব। তাহলে আমরা ঘুরছি কেন? দেখছি,
সময় এসছি তা দেখবো না? সেই রকমভাবে কিন্তু খুব একটা আকর্ষণীয় দোকানও দেখছি না, হ্যাঁ, সবই একেবারে মানে ভিড়ে ভিড়াক্কার। থেকে সিমলার মল রোডটা অনেক বেশি মানে পশ বলতে হয়। হ্যাঁ। খুব সুন্দর, খুব আভিজাত্য আছে এবং অনেক ভালো ভালো দোকানপাট আছে। সুন্দর না পিঙ্কটা? इसका क्या प्राइस है? এটা দেখো, এই যে দেখুন কি সুন্দর এই পিঙ্কটা। আমি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম, এত পছন্দ হলো, দাঁড়িয়ে গেলাম। তো দাদাকে এসে বললাম যে আমার এটা পছন্দ, আর দাদা বিনা পয়সা দিয়ে দিল। একদম না, মজা করছিলাম। এটার দাম হচ্ছে 1600 টাকা, তো আফটার ডিসকাউন্ট আমাকে 1200 টাকায় দিল। আপনারা এই দোকানটা দেখে রাখতে পারেন, দাদার মার্কেট প্রাইস থেকে অনেক কমে দেয়, সেই জন্যই আপনাদের দেখালাম। হ্যাঁ, ওই তো বলা। বুবু আজকাল 4-6 মারা বন্ধ করে দিয়েছে, বেশিরভাগই দেখি শর্ট রানের উপর খেলে। অনেকই কিন্তু হলো সেই সিমলা থেকে ছোট ছোট করে, বেশ কিন্তু খারাপ হচ্ছে না আমাদের। আপনারা কিন্তু, আমি হয়তো আরেকটু কমাতে পারতাম, আমি লজ্জায় পড়ে 400 টাকায় কমালাম। আপনারা কিন্তু বার্গেনিং করতেই পারেন, এই মার্কেটটা পুরো বার্গেনিংয়ের জায়গা। আমি যা দেখছি লোকে তো 500 টাকা থেকে শুরু করছে দেখছি। আর এইখানেই রয়েছে হিমাচল ট্যুরিজমের অফিস। এখানে হিমাচল ট্যুরিজম থেকে যে সকল ট্যুরগুলি করানো হয় সেইগুলির তালিকা দেওয়া রয়েছে, আর ভেতরে এইখান থেকে তার বুকিং হয়। মল রোডের উপরে এখানে হিমাচল ট্যুরিজমের হোটেল কুঞ্জাম, আর মল রোডের শুরুতেই এইখানে রয়েছে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর মূর্তি। চলো এবার ফিরে যাই, আজকের মতো এখানেই ইতি। আমরা যখন আসবো তখন এই হোটেল কুঞ্জামে থাকবো, হিমাচল ট্যুরিজমের রাইকে নিয়ে আসবো যখন। আসলে আমাদের ওই প্যাকেজের সাথেই তো ব্রেকফাস্ট এবং ডিনার, এবারে আমরা যদি বাইরে ডিনার করে যাই ওই ডিনারটি নষ্ট হবে। একদম তাই, আমার মনে হয় আপনারা এই প্যাকেজের সাথে ব্রেকফাস্টটা নেবেন, ডিনারটা নেবেন না। অনেক জায়গার খাওয়া মিস হয়ে যায়, আমরা ভুল করেছি। যাই হোক, আর কিছু করার নেই, তো আমরা অনেক জায়গায় স্কিপও করে দিচ্ছি তাই জন্য। এখন আমরা ডিনার করতে এসেছি। এখানে ডিনার হচ্ছে বুফে সিস্টেমে। কি কি রয়েছে দেখাচ্ছি। রাইস, ডাল, মিক্সড ভেজ, ये पनीर, हाँ पनीर, रोटी। अच्छा, नॉन वेज कुछ है? नॉन वेज टेबिल में, আচ্ছা। নন ভেজ যা নেবেন সেটা টেবিলে সার্ভ হবে। আমি শুধু রুটিই নিলাম আর বুবু নিল ভাত। শুধু ভাত খেলাম, কারণ ওই ওখানে মোমো খেলাম আর জিলিপি খেলাম, তো পেটটা কেমন ভরে ভরে আছে, তাই জন্য একদম এইটুকুনি ভাত খেলাম। কিন্তু রান্নার টেস্ট অসাধারণ অসাধারণ। বললাম কালকে চিকেন খাবো, আজকে চিকেন নিয়ে এসেছিলো কিন্তু চিকেন নিলাম না, বললাম কাল খাবো। আজকে 16ই মে 2026, আমরা আজকে মানালির বিভিন্ন জায়গায় সাইট সিইং করতে বেরোবো। গুড মর্নিং। বুফে সিস্টেমে ব্রেকফাস্ট। এখানে কী কী দিয়েছে দেখি। এটা হচ্ছে আলুর তরকারি, এটা হচ্ছে জ্যাম ব্রেড, আর এই দিকে হচ্ছে পুরি। পুরির সাইজ বেশ বড় বড়, এত বড় বড় পুরি, আর এর সাথে চা কফি রয়েছে। अनिल जी, आज का सफर शुरू करते हैं, चलिए। আপনাদের কাছে আমাদের আজকের আইটিনারিটা বলি। আজকে আমরা সোলাং ভ্যালি হয়ে তারপরে অটল টানেল পার করে আমরা যাব গ্রামফু। গ্রামফু থেকে আমরা যাব শিশু, তারপরে এই রুট ধরেই আবার ফিরে আসব। ফিরে এসে আমরা পালচান ব্রিজ হয়ে দেখে তারপরে হিড়িম্বা টেম্পল দেখব। আর আমরা আমাদের এই ট্রিপের টোটাল বুকিং করেছি হেরিটেজ ট্রাভেলসের মাধ্যমে। হেরিটেজ ট্রাভেলসের 3 ধরনের প্যাকেজ রয়েছে, একটা হলো স্ট্যান্ডার্ড, একটি হলো ইকোনমি এবং আরেকটি হলো প্রিমিয়াম। তো আমরা নিয়েছি ইকোনমি প্যাকেজ। এই ইকোনমি প্যাকেজে আমরা যেভাবে ঘুরছি, যে ধরনের গাড়ি দেওয়া হয়েছে, যে ধরনের হোটেল, সেগুলো সব আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। আশা করি আপনারা যখন আসবেন তখন এইভাবেই আপনারা ঘুরতে পারবেন এবং আপনাদেরও কোনো অসুবিধা হবে না।
আর আমি ডেসক্রিপশন বক্সে এই হেরিটেজ ট্রাভেলসের ফোন নাম্বার দিয়ে রাখছি। দেখুন বিয়াস নদীর কি সুন্দর দৃশ্য, আর আজকে একেবারে ঝকঝকে নীল আকাশ, ঘন সবুজ পাইনের বন, তার পেছনে দেখুন সাদা মেঘ, ঘন নীল আকাশ, কি অসাধারণ লাগছে। আর এই দিকে দূরে বরফাবৃত পাহাড় চূড়া, পীরপঞ্জাল পর্বতশ্রেণী। এখান থেকে সোলাং ভ্যালির দূরত্ব 12 কিলোমিটার। মানালির সৌন্দর্য এত অসাধারণ, মানে মাঝে মাঝে গাড়িতে যেতে যেতে ভাবছি অন্যান্য জায়গায় যেরকম হয় যে একটু মোবাইলে টুকটাক কাজকর্ম সারি, সেইটা সম্ভব হচ্ছে না। যখনই তাকাচ্ছি তখনই মনে হচ্ছে এক একটা জায়গা এক এক রকম। আর মাঝে মাঝেই এক এক জায়গায় এত সুন্দর গোলাপ ফুলের শাড়ি, মানে বনে জঙ্গলে থোকা থোকা অজস্র গোলাপ ফুল, এক একটা গাছে শয়ে শয়ে গোলাপ ফুটে রয়েছে, খুব সুন্দর। আমরা এইমাত্র পালচান ব্রিজ পার করলাম। এই পালচান ব্রিজ পার করে আমরা সোলাং ভ্যালি পৌঁছে গেলাম। সোলাং ভ্যালি এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার। আমরা যখন শিশু থেকে ফিরবো তখন আমরা সোলাং ভ্যালিতে দাঁড়াবো। এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস হয়। किसी ने पैराग्लाइडिंग करनी है तो वहाँ इस रोप में वो जाता है और पैराग्लाइडिंग करता हुआ नीचे आता है। নভেম্বর ডিসেম্বর মাসে এই রাস্তা পুরো বরফে ঢাকা থাকে। यहाँ से आगे बंद क्लोज। এই সামনে যে ব্রিজটি আসছে এর নাম ধুন্দি, ধুন্দি ব্রিজ। কি যে অসাধারণ পথের দৃশ্য বলে বোঝানো যাবে না। আর এই যে সামনে পাহাড়টি দেখছেন, এই পাহাড়ের নিচ দিয়ে অটল টানেল। এই পাহাড়ের এই দিকে হচ্ছে মানালি আর ওইদিকে স্ফিতি, মানে লাহুল ডিস্ট্রিক্ট। আমরা এসে পৌঁছে গেলাম অটল টানেল। 10,000 ফিট উচ্চতার উপরে অবস্থিত বিশ্বের দীর্ঘতম হাইওয়ে টানেল। এই অটল টানেল হওয়ার ফলে মানালি থেকে স্ফিতি পর্যন্ত যাওয়ার অনেক বেশি সুবিধা হয়েছে। আগে এই পথটি যেতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতো।
9.02 কিলোমিটার এই টানেলের মধ্য দিয়ে পার করে আমরা চলে এলাম স্পিতি ডিস্ট্রিক্টে। এই টানেলটি 2022 সালের 9 ফেব্রুয়ারি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ীর নাম অনুসারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলটি উদ্বোধন করেছেন। এই টানেলটির দুদিকে হিমাচল প্রদেশের দুটি রূপ দেখতে পাবেন। এই যে পাহাড়টি, এই পীরপঞ্জাল পাহাড়ের এই অংশ হিমাচল প্রদেশকে বলতে গেলে প্রাকৃতিক দিক থেকে দুটো ভিন্ন বৈচিত্র্য প্রদান করেছে। এই অটল টানেল পার করার আগে দেখেছিলেন তো যে পাহাড়ের গায়ে প্রচুর ভেজিটেশন দেখা গেছিল, আর ঠিক যেই অটল টানেল পার করে এই স্পিতিতে এলাম, দেখুন একেবারে রুক্ষ পর্বত, পাহাড়ে গাছপালা কম, পাহাড়ের পাথর বেরিয়ে আছে, পাহাড়ের রুক্ষতা এখানে অনেক বেশি, ল্যান্ডস্কেপটাই পুরো পাল্টে যায়। ये रास्ता काजा के लिए जाते हैं और उस तरफ जो रास्ता गए वो बाएं तरफ वो ले के तरफ। लेह लद्दाख, हाँ, कारगिल, लेह लद्दाख, श्रीनगर। আমরা এই কোকসারে এসে পৌঁছালাম। গাড়ির ভিড় দেখলেন, কমপক্ষে অন্তত 1000 খানেক গাড়ি, আর এইরকম জ্যাম। কি বাবু নামবে? আমি তো ভেবেছি নামবো না, প্রচুর বার এসেছি এ জায়গায়, 2-3 বার হয়ে গেছে, আমি আর নামবো না। ওরে বাবা রে বাবা, চা খেতে গেলেও এখন বোধহয় অনেক লাইন দিতে হবে, ভীষণ ভিড়, ভীষণ ভিড়। আর এত ভিড় তো সহ্য হয় আর না। এত ভিড় আমার একদম ভালো লাগে না। কিছু কিছু জায়গায় বরফ পড়েছে, তার উপর গাড়ির ধোঁয়া, মানুষের পায়ের ছাপ পুরো জায়গাটাকে নষ্ট করে দিয়েছে। এসো এদিকে এসো, আমরা গ্রামফুতে এসে পৌঁছেছি। হ্যাঁ সে তো জানি, আমার চারিদিকের লোকজনকে দেখে মনে হচ্ছে সবচেয়ে আজকে ফিনফিনে জামা আমি আজকে পরে এসেছি, একদম ফিনফিনে একটা জামা পরে এসেছি। লোকজন যেরকম পোশাক পরে এসছে, ওরে বাবা রে, এত গাড়ির ভিড় এখানটায় যে সত্যি কথা বলতে কি এই সৌন্দর্য জায়গাটার হারিয়ে গেছে। সৌন্দর্যটাই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ওইখান থেকে দেখুন গাড়ির লাইনে এত দূর পর্যন্ত, এই দিকটা দেখুন কিছুটা, এই দিকটি বেশ সুন্দর লাগছে, দূরে এই পাহাড়গুলির উপরে বরফ। তবে এখান থেকে পথের দৃশ্য বেশি সুন্দর, এখানে দাঁড়ানো যাচ্ছে না, এত ভিড়। এই যে দেখুন বরফ, এই যে এগুলি সামনে, এই যে বরফ দেখা যাচ্ছে, এই বরফ দেখিয়ে যাচ্ছি। এইখানে একটু বেশি বরফ পাওয়া গেছে, এখানে সেলফি পয়েন্ট করা হয়েছে। रुकना है, थोड़ी देर चलना है। चलना है, रुकना क्या है, ये सेल्फी पॉइंट सबको दिखा दूँ, आस्ते आहिस्ते चलिए। হ্যাঁ, এই হচ্ছে সেলফি পয়েন্ট, বরফের মধ্যে করা হয়েছে, সকলেই আনন্দ করছে বরফের মধ্যে। বাহ, বরফ দেখ के काफी आनंद मिला। क्यों अनिल जी? बिल्कुल सर, बिल्कुल। हाँ, সবাই এইরকম জ্যাকেট পরে আছে, আর অনিল জিকে দেখুন এক হাফ শার্ট पहन के आए हैं। আমরা জিজ্ঞেস করেছিলাম খুব ঠান্ডা লাগবে, বলে যে আপ চলকে তো দেখিয়ে। এইখানে এসে দেখলাম কি জানি না, জ্যামে আটকেই অর্ধেক সময় চলে গেল। এই জায়গায় ঘোরার সবচেয়ে ভালো সিজন হলো মার্চ এবং এপ্রিলের
15 তারিখ 20 তারিখ পর্যন্ত দুর্দান্ত ওয়েদার থাকে। যেমন বরফ পাবেন তেমন মন ভরে বরফ নিয়ে খেলা করতে পারবেন, এখানের অ্যাক্টিভিটিস অনেক তখন করতে পারবেন। আকাশ তখন একদম নীল, অসাধারণ অসাধারণ লাগবে। তার থেকে আমরা এখন এই যে রাস্তাটিতে এসে দাঁড়ালাম, যে জায়গাটিতে, এই জায়গাটি খুব সুন্দর। দেখুন এইখানে কত সুন্দর পাহাড়, আর এই রাস্তাটিকে দেখুন পাহাড় ঘিরে কীরকমভাবে গোল হয়ে রাস্তাটি নেমে এসেছে এঁকে বেঁকে। আমরা এটা হলো চন্দ্রা নদী। এইখানে দেখুন পাহাড়ের গায়ে বেশ কিছু জায়গায় বরফের সারি, আর ওই দূরে ওইখানেও অনেকজন বরফের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করছেন। এখান থেকে জিপ লাইন করে ওই দিকে যাওয়া যায়। এই কোকসারের এখানেও বেশ কিছু জায়গায় অল্প অল্প বরফ রয়েছে, কিন্তু ওই নদীর ওপারে, এই যে চন্দ্রা নদী বয়ে যাচ্ছে, এই নদীর ওপারে এই দিকটাতে দেখুন বরফ রয়েছে। লোকজন সবাই এখানে যাচ্ছে, আর এই যাওয়ার পথ হলো এখান থেকে জিপ লাইন করে যেতে হবে। এই দেখুন জিপ লাইন করে সবাই যাতায়াত করছে। আপনারা এখানে এসে যদি জিপ লাইন করতে চান তাহলে যাওয়া আসার জন্য পার হেড লাগবে 1000 টাকা করে। এই যে রাস্তাটার কথা বলছিলাম, এই যে অটল টানেল থেকে এই দিকে রাস্তাটি চলে গেল গ্রামফু, কোকসার, কাজা এই দিকে, আর এই দিকে যে সোজা রাস্তাটি গেল, এই রাস্তাটি গেল লের দিকে। এই পথেই পড়বে শিশু। আমরা এখন সোজা এই রাস্তায় এগিয়ে যাব। এখন আমরা যাচ্ছি শিশুর দিকে। এই আমরা পৌঁছে গেলাম শিশু। দেখুন রাস্তার দুপাশে কি সুন্দর গাছের সারি, অপূর্ব। শিশুতে এসে আমি কিন্তু একেবারে উচ্ছ্বসিত, যেন নিজেই শিশু হয়ে গেছি। এর প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়, কি যে সুন্দর রূপ তার। চারিদিকে একেবারে পাহাড় বেষ্টিত, প্রত্যেকটা পাহাড়ের উপর বরফের ছাউনি, আর পাশ দিয়ে দেখুন কুলকুল করে বয়ে যাচ্ছে চন্দ্রা নদী। অনেক মানুষ ওই নদীতে নেমেছে, আর ওই দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। এই জিপ লাইনে করে নিয়ে যাচ্ছে মানুষজনকে, যারা ওই পর্যন্ত যেতে চাইছে তারা যাচ্ছেন, আবার জিপ লাইনে করে ফিরে আসছে। অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আর আমরা তো এখানে এসেছি মে মাসে। মে মাসে এইরকম গ্রিনারি দেখছি, কিন্তু আপনারা যদি এখানে ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদ আসেন তখন পুরো বরফে ঢাকা থাকবে। মানে এখন হচ্ছে সবুজ, তখন আসলে হবে সাদা। অসাধারণ লাগবে, যে কোনো সময় আসুন, এই জায়গাটা অসাধারণ লাগবে।
টানেল পার করে পৌঁছে যাব সোলাং ভ্যালি। অটল টানেল পার করে আমরা যেই এদিকে আসলাম, সাথে সাথে দেখি টিপটিপ করে বৃষ্টি শুরু হয়েছে। যাওয়ার সময় যেরকম ঝলমলে রোদ ছিল, এখন পুরো মেঘলা, বৃষ্টিও পড়ছে। আমরা সোলাং ভ্যালিতে চলে এলাম, কিন্তু সোলাং ভ্যালিতে এই বৃষ্টির মধ্যে আর কি করব সেটাই ভাবছি। এইখান থেকে সোলাং ভ্যালি খুব সুন্দর দেখায়, বিস্তৃত অঞ্চল জুড়ে এই ভ্যালি। আর এখান থেকে রোপওয়ে যায় এইদিকে, এই যে রোপওয়ে যাচ্ছে ওপরে, এই ওপরে গিয়ে সেখানে প্যারাগ্লাইডিং হয়। এই রোপওয়ের চার্জ হচ্ছে 700 টাকা, আর যদি আপনি প্যারাগ্লাইডিং করেন তাহলে 3500 টাকা লাগবে, সেক্ষেত্রে রোপওয়ে ফ্রি। কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে, আর দাঁড়ানো যাবে না। এবারে গাড়িতে গিয়ে উঠি, না হলে আমার ক্যামেরাটা যাবে ভিজে। হঠাৎ করে এই কীরকম দেখুন ওয়েদার চেঞ্জ হয়ে গেল। পাহাড়ি অঞ্চলের এই তো মজা। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছিলই আমি যখন নামলাম, কিন্তু এখন বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে মেঘও ডাকছে, মনে হচ্ছে ভালোই ঢালবে। দেখা যাক কি করা যায়। আমরা এখন মানালির দিকে যাই। মানালিতে গিয়ে আমাদের হিড়িম্বা টেম্পেলে সেখানে দর্শন করতে হবে। আমরা এখন এসে পৌঁছলাম হিড়িম্বা মন্দিরে। এই হিড়িম্বা মন্দিরের পরিবেশটি অসম্ভব সুন্দর। আমি তো মন্দিরের ভেতরে এখনও ঢুকিনি বা মন্দির পর্যন্ত আমরা পৌঁছাইনি, কিন্তু এই যে পথ, এই পথটিই অসম্ভব সুন্দর। চারিদিকে ঘন পাইনের জঙ্গল, আর তার মধ্যে প্যাগোডা আকৃতির এই মন্দির। এই মন্দিরটি 1553 খ্রিস্টাব্দে মহারাজা বাহাদুর সিংহ তিনি নির্মাণ করেছিলেন। মহাভারতের আখ্যান অনুসারে জানা যায় যে পাণ্ডবেরা যখন বনবাসে এসেছিলেন, তারা সেই সময় মানালির এই অঞ্চলে এসেছিলেন। আজকে হিড়িম্বা দেবীর জন্মদিবস। আমরা আসার সঙ্গে সঙ্গে একটা দুর্লভ দৃশ্যের সাক্ষী রইলাম, মানে অসাধারণ। আজকে মন্দিরে এসে দেখছি হিড়িম্বা দেবীর আজকে জন্মদিবস, সেই উপলক্ষে ডলি যাত্রা বেরিয়েছে। ওনার মূর্তিকে নিয়ে ডলিতে করে প্রদক্ষিণ করছে মন্দিরের চারপাশে। অসম্ভব ভিড়, দারুণ দারুণ দেখলাম। মাতা হিড়িম্বার ভাইয়ের নাম হিড়িম্ব। এই হিড়িম্ব ছিলেন প্রচণ্ড পরাক্রমশালী। পঞ্চপাণ্ডব বনবাসের সময় মানালির এই অঞ্চলে আসেন, এবং সেই সময় পঞ্চপাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব ভীম, তার সাথে এই হিড়িম্বর প্রবল যুদ্ধ হয়। সেই যুদ্ধে হিড়িম্ব পরাজিত হন, এবং ভীম তারপর হিড়িম্বাকে বিবাহ করেন, এবং তাদের একটি পুত্র সন্তান জন্ম হয় যার নাম ঘটোৎকচ। এই ঘটোৎকচের বীরত্বের কাহিনী আমরা মহাভারতে জানি। এই হিড়িম্বা মন্দির থেকে মাত্র 70 মিটার দূরত্বে ঘটোৎকচের মন্দির রয়েছে। এই হিড়িম্বা মন্দিরে নবরাত্রির সময় খুব বড় উৎসব হয়। অসংখ্য মানুষ আজকে এখানে, খুব ভালো একটা অভিজ্ঞতার সাক্ষী হয়ে যাচ্ছি। দারুণ লাগলো ভেতরে গিয়ে। গুহার নিচে মায়ের দেবীর মূর্তি রয়েছে, সেটা বসে পড়ে তারপর দেখতে হয়,
খুব ভালো লাগলো দেখে। আর এখানের প্রসাদ কিন্তু মুড়ি দিয়ে মাকে পূজা, আসলে হিড়িম্বা মাকে মাতা রানী রূপে এখানে পূজিত করা হয়, এই জন্য প্রসাদ মুড়ি। যেরকম আমাদের বৈষ্ণোদেবীতেও মুড়ি প্রসাদ, ঠিক এখানেও তাই মুড়ি প্রসাদ। আর এই হিড়িম্বা দেবীর মন্দিরটি যেখানে অবস্থিত, এই জায়গাটি হলো ধুংরি বনবিহার। এই মন্দিরটিকে অনেকে কিন্তু ধুংরি মন্দিরও বলেন। এই যে রেলিংয়ের এপাশে এই যে ঘন বনভূমি দেখছেন, এটা আসলে বনবিহার। মানালি শহরের কেন্দ্রস্থলে এই স্বাভাবিক উদ্ভিদকে বাঁচিয়ে এইখানে বিশাল অঞ্চল জুড়ে এই বনবিহার তৈরি করা হয়েছে। আর এর ভেতরে কিন্তু মানে যাতায়াতের পথও রয়েছে, ভেতরে বসার জায়গা রয়েছে, এর ভেতরেও খুব সুন্দর লাগে। বনবিহার একটি উল্লেখযোগ্য প্রজেক্ট এই মানালি ফরেস্ট ডিভিশনের। মানালির বাইরে আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ কিন্তু দারুণ লাগছিল, মানে যখন সাইট সিইংয়ে গিয়েছিলাম। মানালিতে আপনি যখনই ঢুকবেন জ্যামে অতিষ্ঠ হয়ে যাবেন। এত ভিড়, এত গাড়ি, এত জ্যাম, মানে চিন্তা করা যায় না। হাফ কিলোমিটার রাস্তা পার হতে আপনার 1 ঘন্টাও লেগে যেতে পারে। এই যে আমরা হিড়িম্বা টেম্পল থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখনো পর্যন্ত মেল রোডে পৌঁছতে পারিনি, 1/2 ঘন্টা সময় কেটে গেছে। মল রোডের পাশেই রয়েছে একটি টিবেটিয়ান মনাস্ট্রি, আর এই টিবেটিয়ান মনাস্ট্রি যাওয়ার পথে রাস্তার দুপাশে রয়েছে টিবেটিয়ান মার্কেট। এই হলো টিবেটিয়ান বুদ্ধিস্ট মনাস্ট্রি। আমরা মনাস্ট্রি পরে দেখব, আগে একটু গোলাপ দেখে নিই। কি দেখেছো গোলাপ? বাবা রে, গোলাপগুলো যেন মনে হচ্ছে গাছ ভেঙে পড়ে যাবে, এত হয়েছে, বাপরে বাপ। আমাদের ওখানে যত্ন করলেও এরকম গোলাপ হবে না। হিমালয়ান নিমমাপা বুদ্ধিস্ট মনাস্ট্রি। সিমলাতে অনেক চেষ্টা করেছিলাম কিন্তু খাওয়ার সুযোগ পাইনি, তাই মানালিতে এসে আর ছাড়িনি। এই হিমাচলের স্পেশাল লোকাল ফুড সিদ্ধু, ভালো করে দেখাও। এই সিদ্ধু অ্যাকচুয়ালি তৈরি হয় হচ্ছে আটা দিয়েই তৈরি করে, কিন্তু ভেতরে যে স্টাফিংটা থাকে, এর ভেতরে স্টাফিংয়ে আখরোট, তারপরে কাজু, তারপরে বাদাম, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট দিয়ে ভেতরে স্টাফিং করে। আমি শুনেছি যে অসাধারণ খেতে, একদম অন্যরকম খেতে। তবে সিদ্ধু শুধু বাদাম পেস্তা দিয়ে হয় তা না, সিদ্ধু এখন অনেক রকম আইটেম দিয়ে স্টাফিং করে করানো হয়। চিকেন দেয়, কেউ পানির দেয়। এখানে ভেজ পাওয়া যাচ্ছে, তাই আমরা এটাই নিলাম। খুব ভালো খেতে। এই যে চাটনিটা দিয়েছে না, এই চাটনিটা একটু ঝাল, আর তার সাথে মেয়োনিজ দিয়েছে, খুব সুন্দর। আর এটা কি? এটা বানায় হচ্ছে কিভাবে, যে স্টাফ করে এটা ভাপানো হয়। এটা ভাপা পিঠে টাইপের একটা জিনিস, যেমন আমরা ভাপা পিঠে খাই আমাদের, ওটা ছোট ছোট হয়, এটা একটু বড় আকারে ভাপিয়ে তারপরে এটা প্রেসারে কিন্তু সিটি দিয়েই ওরা বানায়, তারপরে কেটে দেয়। ঠিক আছে, দেখা যাক এরপরে আবার কোথাও আমরা একদম চিকেনটা পাই নাকি। হ্যাঁ, আজকে সেকেন্ড দিন, সন্ধ্যাবেলাতে আমরা মানালিতে এখন ঘুরছি ফিরছি, কেনাকাটা করছি, আর করতে করতে এই যে একটা ব্যাগও কিনে নিয়েছি জিনিসপত্র নেওয়ার জন্য। অনিন্দ এত জিনিস কিনেছে যে ওর আর জামা কাপড় ব্যাগে ধরছে না। সত্যিই তাই, এবারে আমার কেনাকাটা খুব বেশি হয়েছে, আর এখন খিদেও পেয়ে গেছে। এই মানালি মোমোর সামনে এসেছি। কি দিলেন? চিকেন স্টিম মোমো। একটা চিকেন স্টিম মোমো অর্ডার করেছি মানালি মোমো থেকে। এবার যাই, ভেতরে গিয়ে ডেলিভারি দিতে হবে। এই যে চিকেন স্টিমড মোমো। থ্যাংক ইউ। খেয়ে দেখি এবার কেমন। এতক্ষণ লাগলো, বাপরে বাপ, প্রচুর সময় লাগলো। কালকে 10টা চিকেন মোমো খেয়েছিলাম 150 টাকা দিয়ে। আজকে 8টা চিকেন মোমো খাচ্ছি
200 টাকা দিয়ে। তবে এটার স্বাদ একটু ভালো বেশি, এই পার্থক্য। আর এখানে এই চেয়ার টেবিল পেতে রেখেছে, বসে খাওয়া যাবে, এই একটা সুবিধা। এর জন্য 50 টাকা বেশি আর 2টো মোমো কম। দুটো দিন মানালিতে দারুণ সুন্দর কাটালাম, ঘুরলাম ফিরলাম, খাওয়া দাওয়া করলাম, কেনাকাটা করলাম, এবং এরপরে আগামীকাল আমরা রওনা দেব একটা দারুণ সুন্দর অফবিট জায়গা বীরবিলিংয়ের উদ্দেশ্যে। আর আমাদের এই মানালির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।